ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ অর হেট ইভেলিনা তুর্য, পর্ব 15। হোটেলের ঘূর্ণায়মান গ্লাস ডোর ঠেলে বাইরে পা ফেলার সাথে সাথে রোজের বুকের ভেতর বাতাসটা তীব্র ব্যথার মতো ধাক্কা দিল। প্রচণ্ড ঠান্ডা হাওয়ায় কাঁধ কেঁপে উঠল, কিন্তু পেছনে তাকানোর সাহসও পেল না আর। মস্তিষ্ক যেন কুল কিনারা হারিয়ে সর্বহারা হয়ে বসে আছে। গাড়ির চাবির রিংটা হাতে মোচড় থেকে খুলে পার্কিং লটের সমস্ত গাড়ির দিকে দেখতে লাগলো। রোজ দূর থেকে চাবিটা ক্লিক করতেই পিপ পিপ ধাতব শব্দে গাড়ির লাইট দুটো দুবার জ্বলে উঠল। দরজা খুলে বসতেই হাত দুটো কাঁপছিল, এমনভাবে যেন হাড়ের ভেতরে কেউ হাতুড়ি মারছে। নিজের কার নিজে ড্রাইভিং করা মেয়ে যেন কিছুদিনের ব্যবধানে সব গুলিয়ে ফেলেছে। মনে হচ্ছে জীবনের এই প্রথম ড্রাইভিং সিটে বসেছে সে। শুষ্ক কাঁপন ধরা হাতে ইঞ্জিন স্টার্ট দিতেই গাড়িটা গর্জে উঠল। রোজ এক্সকেলেটর চাপ দিতেই গাড়ি সজোরে সামনের দিকে ছুটল। অসহায় ব্যাকুল কিন্তু ইভানের খাঁচা থেকে বেঁচে থাকার মরিয়া যুদ্ধ যেন প্রতিটি গিয়ার বদলে চিৎকার করে উঠছে, যেটা তার দেশে থাকা অবস্থায় করা উচিত ছিল। তাহলে তো এতদিন এত অন্যায় অত্যাচার সহ্য করতে হতো না। পৃথিবীতে যারা অনাথ তারা কি বেঁচে থাকতে পারে না একা? তারা পারলে রোজের জন্য একটা ব্যবস্থা করে দিতেন সৃষ্টিকর্তা। ওইদিকে ইউভান সিঁড়ি বেয়ে নামতে নামতে প্রায় লাফিয়ে শেষ ধাপে এসে পড়ল। মাথা ফেটে রক্ত তখনও ঝরছে, কিন্তু তার চোখ যেন রক্তের চেয়ে বেশি আগুন। হোটেলের রিসেপশন ডেস্কের সামনে ম্যানেজার রিজভি টেলিফোন নামাতে ইভান বসে তার কলার চেপে কপালের রিভলভার ঠেকিয়ে হুমকি স্বরে বলে, সব কটা কাপুরুষের দল, একটা মেয়েকে আটকাতে পারলি না, সব কটাকে জীবন্ত মাটি চাপা দিয়ে দিব। নিজের কপালের উপর রিভলভার দেখে ঘামতে শুরু করলো রিজভি। বাকি স্টাফরাও মাথা নত করে দাঁড়িয়ে থাকলো, তবে ফিমেল স্টাফরা ঠোঁট ফাঁক করে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান শরীরের উপর অংশ সম্পূর্ণ উন্মুক্ত হওয়ায় ছয় তাকের পেশিগুলো দৃশ্যমান হয়ে আছে। ইভানের মন মাতানোর সৌন্দর্যে মোহিত হয়নি তাই কোপেনহেগেনের সিটিতে খুব কম মেয়ে আছে, তবে তাকে এভাবে দেখার সৌভাগ্য কজন নারীর বা হয়ে থাকে। ফ্লোর ক্লিন করা অবস্থায় একজন ফিমেল স্টাফ মাথা ঘুরিয়ে পড়ে গেল অপরজনের কাঁধের উপর। মুখ থেকে অস্পষ্ট স্বরে একটা শব্দ ভেসে উঠল, ও মাই গড, জ্যামেইন হট। তবে ইভান আশেপাশে তাকালো না। রিসেপশন ডেস্কে থেকে একটা চাবি নিয়ে উদম শরীরেই হোটেলের সামনের ভ্যালেটের বাইকটা টেনে তোলে, যেন তার কাছে বাইকটা লোহার না কাগজের টুকরো। তবে ইভান বেরিয়ে যাওয়ার পরপরই ম্যানেজার রিজভির মাথায় ঘাম মুছে টেলিফোন হাতে নিয়ে নাম্বার চেপে কল লাগায় তড়িঘড়ি করে। ইঞ্জিন স্টার্ট হতেই হঠাৎ পুরো সিটি কাঁপন তুলে গর্জে ওঠে বাইকটা। পর মুহূর্তেই বাইকটা ছুটে গেল রাস্তায়, রোজের গাড়ির পেছনে। ইভানের গলায় গর্জন মাখা শ্বাস যেন ইঞ্জিনের সাথে মিলেমিশে আরো বিকট হয়ে উঠল। কয়েক সেকেন্ডের মধ্যেই তার পিছিল হাসি কানে বাজল। ধরতে পারবো না কি ভেবেছিস? খোলা আকাশে মুক্ত পাখির ন্যায় ডানা ঝাপটালেও দিন শেষে তোকে রিক নামক খাঁচায় ফিরতে হবে। বোকা হরিণী, ইউ আর সাচ আ ব্লাডি ফুল হিউম্যান। মুহূর্তেই রোজ গাড়ির ড্যাশ ক্যামেরা চোখ ফেলতে ভয়ার্থভাবে দেখলেও ইভানের বাইক নিয়ে তার পেছনে। এত তাড়াতাড়ি কি করে এলো ভাবতে কলিজার পানি নিমিষে শুকিয়ে এলো তার। ইভানের বাইকের গতি অস্বাভাবিক, তবে পেছনে আরও দুটো কালো এসইউভি পুরো শক্তিতে তাকে অনুসরণ করছে। রোজ সারা শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। শার্টের উপরে দুটো বোতামগুলো লাগাতে পারেনি। শার্টের উপরের দুটো বোতাম
লাগাতে পারেনি। পা অর্ধেক নগ্ন, হিমশীতল তুষারের ঝরছে আকাশ বেয়ে। উত্তরে হাওয়া গাড়ির জানালা বেয়ে ঢুকতেই রোজের গায়ের লোম দাঁড়িয়ে যায়। গাড়ি আরও স্পিডে তুলতেই স্টিয়ারিং হাত থেকে পাঁচ ফসকে যাচ্ছিল। মনে হচ্ছিল বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠছে। পশ্চাৎ থেকে ইরফানের দানবীয় কর্কশ গলায় বলা কথাটা কানে ভেসে আসলো রোজের। গড প্রমিস, আই উইল ফাক ইউ ইডিয়েট। গাড়ির ব্রেকে পা রাখা শয়তানি। গাড়ি থামা বলছি। আই সেড স্টপ দ্য কার। আমি কিন্তু শ্যুট করে দিব। রোজ ব্রেকে পা রাখতো ঠিকই, তবে চাপ প্রয়োগ করলো না। গাড়ির স্পিড আরও তীব্র করে আওড়ালো। কক্ষনো না। যদি মরতে হয় এভাবে মরবো, তা আপনার মতো শয়তানের হাতে না। নইলে মরে গিয়েও আফসোস থেকে যাবে, শান্তি পাবো না আমি, আর না আমার আত্মা শান্তি পাবে। রোজের গাড়ির স্পিড বাড়তেই ইউভান বাইক ফুল স্পিডে দিয়ে রোজের সমানতালে বাইক এনে বন্দুক তাক করে চোয়াল টান টান করে চিৎকার করে বলে, ওই বান্দি, গাড়ি থামাতে বলছি না? গাড়ি আমার, শার্টও আমার, শার্টও দেখছি আমার। খুব তো আত্মসম্মানের বড়াই করলি। এখন কি রিক চৌধুরীর শার্ট গায়ে দিতে লজ্জা করলো না? ইভান বাইক ছেড়ে দিয়ে দুহাতে হেলমেট খুলে দিয়ে ভ্রু উপর নিচ করে রোজের গা জ্বালানোর কথা ছুঁড়ে মারল। আমায় ফিল করা ভালোই নিনজা টেকনিক অবলম্বন করছিস। আগে বলতেই ইংলিশ মুভির মতো খোলা আকাশের নিচেই না হয় রোমান্স করতাম, একেবারে মালের লাল হয়ে যেতাম। রোজ গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে ঘাড় পাশ করে ইভানের দিকে তাকিয়ে নাক ছিটকাল। চোখের কোণে জল জমা নোনা জল এক হাতে মুছে গাড়ির জানালাটায় লাগিয়ে দিল। মৃত্যুর পরোয়া না করে এবার গাড়ি ফুল স্পিডে দিল। এ জীবনে না হয় মরে যাক, কিন্তু ইভানের হাতে নয়, কখনোই নয়। সামনের 3 রাস্তার মোড়ে এসে পড়ল একটা, সোজা যায় শহরের ব্যস্ত কেন্দ্রে। বাম দিকের রাস্তাটা সেতুর দিকে, আর ডান দিকের রেলপথ পেরিয়ে যায় হাইওয়েতে। রোজ কোনটা নেবে ঠিক করার আগেই পেছনে বাইকের হর্ন এমনভাবে চিৎকার করে উঠল যেন ইভানের রোশানল তাকে গ্রাস করছে। রোজ মরিয়া হয়ে ডান দিকের স্টিয়ারিং ঘুরিয়ে নিল। গাড়িটা মোড় নিতে না নিতেই পিছলে গেল। প্রায় ঘুরে যাওয়ার মতো অবস্থা, তবুও থামল না। ইভান বাইকের ব্রেক কষে বিপরীত পাশের ঘুরপথ ধরল। হেডলাইটের ঝলকানি আর রক্ত ভেজা মুখের সাথে তার বিকৃত হাসিটা রোজের চোখে ছাপ ফেলল। সে যেভাবেই হোক রোজকে ধরবে, ভেঙে ফেলবে, নিজের করেই নেবে। ইভান রোজের বিপরীত পাশে মোড় নিয়ে সোজা তার গাড়ির মুখোমুখি হওয়ার উদ্দেশ্যে গেল। এ রাস্তা দিয়ে সোজা রেলওয়ে যাওয়া যায়, তবে পিছনের কালো দুটো গাড়িকে পাঠালো সেতু বরাবর, যেন সর্বত্র দিয়ে রোজকে গ্রাস করা যায়। রাতের বাতাস হাহাকার করতে লাগলো। রোজের আলো লম্বা ছায়া ফেললো রাস্তার উপর। রোজের গাড়ি তখন রেলওয়ের ঠিক উপরে। দূর বিশাল ট্রেনের আলো দেখা যাচ্ছে। অতি কম সময়ে রেলওয়ে পার হলে বাঁচবে, নইলে চলন্ত রেলগাড়ির নিচে চাপা পড়বে কালো মার্সিডিজটা। গাড়ি তখনও পূর্ণ গতিতে ছুটছে। ইভানের বাইক ট্রাফিক সিরে বাজ পাখির মতো কেটে এগিয়ে আসছে। কিন্তু অপ্রত্যাশিত ঘটনা ঘটল ঠিক তখনই, যখন ইভান বাইক রং টার্ন নিল। অস্বাভাবিকভাবে খালি রাস্তায় কোথা থেকে যেন একটা বিশাল কন্টেইনার ট্রাক বাইকের সামনে ব্রেক করে দাঁড়িয়ে গেল। ঘটনা আচমকা হুট করে ঘটল, যেন বাইক স্টিয়ারিংয়ে পারদর্শী ইভান ব্রেক চাপার সুযোগই পেল না। বাইকের গতি তখনও ফুল স্পিডে দেওয়া। এক মুহূর্ত একটা বিস্ফোরণ সদৃশ্য ক্রাশ, লোহার আর প্লাস্টিকের ভাঙাচোরা শব্দে রাতটা থরথর করে কেঁপে উঠল। ইভানের বাইক উড়ে ট্রাকের পাশে গিয়ে ভয়াবহভাবে আছড়ে পড়ল। ধোয়া, টায়ারের দাগ, ছিটকে যাওয়া লোহা সব মিলে যেন কেউ রাস্তায় নরকের দরজা খুলে দিয়েছে। মাথার গুরুতরভাবে আঘাত পেল। হাতের পায়ের চামড়া ছিলে গেল। ফর্সা শরীরে পুরনো ক্ষতের সাথে যুক্ত হলো আরও কিছু মারাত্মক ক্ষতচিহ্ন। হঠাৎ করে কি হলো ইভান বুঝে ওঠার আগেই দুচোখ জোড়া বন্ধ হয়ে এলো। মাথা ফেটে গরম রক্ত রাস্তায় জমাট বাঁধা তুষারে মিলে মিশে রক্তবর্ণ ধারণ করলো। এদিকে ঠিক একই সময়ে রোজের গাড়ি রেল লাইন পেরোতেই ট্রেনটা
প্রচণ্ড শব্দ করে ছুটে এলো। গাড়িটা রেলপথে বেরোলো ঠিকই, তবে স্টেশন মাস্টার ছুটে এলেন। গাড়িটা ব্রেক ফেল হয়ে একটা বড় পাইন গাছের ধাক্কা খেল সজোরে। গ্রাস করে নিল এক মুহূর্তে আগুনের লেলিহান শিখা ধোয়া হয়ে উপরে ভেসে উঠল। ট্রেন মাস্টার শুধু চলন্ত রেলগাড়িটার এক পাশ থেকে দাউ দাউ করে জ্বালা আগুন শিখা দেখলেন। রেল রাস্তার ধারে শুয়ে থাকা গৃহহীন মানুষগুলোর এসে দাঁড়িয়ে পড়ল, শুধু ট্রেনটা যাওয়ার অপেক্ষা। রাত থেমে রইল আগুনের গন্ধে, ভাঙা ধাতব শব্দে আর একটা দমবন্ধ অন্ধকার নীরবতায়। ঢাকা, বাংলাদেশ। সকাল সকাল একটা পরিচিত পুরুষালী কণ্ঠে তুর্য হাউসের কিচেন থেকে বেরিয়ে এলো তিশা। ইমরান চৌধুরী তখন প্রথম আলো পত্রিকার পড়ায় ব্যস্ত। তিশার রোজের বাবার জন্যই চা বানিয়ে সবেই নিয়ে আসতো, তবে হঠাৎ রোজের নাম ধরে বারবার ডাকতে থাকা পুরুষ কণ্ঠের শব্দে তড়িঘড়ি করে বেরিয়ে এলো। ইমরান চৌধুরী মুখের সামনে থেকে পত্রিকা রেখে চশমাটা লাগিয়ে নিলেন। রোজ, রোজ, রোজ। ইমরান চৌধুরী সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লেন। চিন্তায় পড়লেন না, তবে চেহারার পরিচিত মনে হলো। হঠাৎ তার অচেনা ব্যক্তি বাড়িতে প্রবেশ করে রোজের নাম ধরে ডাকায় বেশ বিরক্ত স্বরে বললেন, কে তুমি? তিশা এসে ঠাই হয়ে দাঁড়িয়ে রইলেন। প্রথমে চিনতে না পারলেও এখন চেহারাটা স্পষ্ট তার কাছে। চিনবা নাই বা কেন? তিশা চায়ের কাপটা টেবিলের উপর রেখে সামনে এগিয়ে এলো। অবাক দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে আবার অবিশ্বাস্য কণ্ঠে বলে ওঠে, আমি যদি ভুল না করি তাহলে আপনি রায়হান ভাই, মানে রায়হান মির্জা, তাই তো? রায়হান মির্জা কাল রাতের ফ্লাইটে সুদূর আমেরিকা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। এয়ারপোর্টে থেকে সোজা চলে এসেছে তুর্য হাউসে। 4 বছর পর ডাক্তারি শেষ করে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রোজের খোঁজে এসেছে। কিছুক্ষণ পূর্বে রায়হান যখন গাড়ি থামিয়ে ছুটে আসে গেট ঠেলে ভিতরে ঢুকে, গেটে থাকা গেটম্যান অবাক হয়ে বলে ওঠে, আপনি কার সাথে দেখা করবেন? রায়হান শীতল চোখে তাকায়, তবে গলায় কোনো দম্ভ নেই, শুধু আকুলতা। রোজ, রোজ, তুর্য, ও কি আছে? গেটম্যান কেমন যেন অস্বস্তিতে গলা খাকারি দেয়। ম্যাডাম তো এই বাড়িতে নেই স্যার। রায়হান চোখ ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে। কোথায় গেছে? আর তুমি কে? মোখলেস চাচা কই? অনেকদিন হলো ম্যাডাম বাড়ি থাকেন না। মোখলেস তো আমার আব্বা ছিল, তিনি 1 বছর আগে মারা যান। তারপর থেকে আমি এনে কাজ করি দারোয়ানের। রায়হানের বুকের ভেতরটা ঝাঁকুনি খায়। এই গেটের গ্রিল ধরে এগিয়ে আসছে। বাড়ির প্রত্যেকটা দেয়াল যেন ওকে চেনে। আর রোজ নেই শোনায় ভেতরে পা ফেলার রোজের নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। তিশা রায়হানকে চেনে দেখে ইমরান চৌধুরী কিছুটা অবাক হয়ে তিশাকে জিজ্ঞেস করলেন, কে এই লোক? তুমি চেনো তাকে? হ্যাঁ, চিনব না কেন? রায়হান তিশাকে চিনে ফেলল। তিশা রোজের বেস্ট ফ্রেন্ড। রায়হান তিশাকে দেখে তিশার সামনে এসে দাঁড়ায়, ব্যাকুল স্বরে বলে, তিশা, তাই না? আপনি যেহেতু এ বাড়িতে, তাহলে রোজের কথা থাকারও কথা। দারোয়ান যে বলল রোজ বাড়িতে নেই, কোথায় সে? ডেকে আনুন, বলুন আমি এসেছি। ইমরান চৌধুরী কিছু বুঝে উঠতে পারলেন না। তিনি কোনো ঝামেলা চান না। তারপরেও তিশার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে আবার রায়হানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। জবাব দেয়, কথা কি শুনতে পাওনি? রোজ এই বাড়িতে আর থাকে না। আঙ্কেল, আমি তো এটা জানতে চাচ্ছি সে কোথায়। একটু থেমে ভারী শ্বাস নিয়ে রায়হান আবার বলল, রোজ কোথায় তিশা? তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড, আমাকেও চিনো। আমি কে? আমি কিন্তু আজ ফিরেছি। বহুদিন দূরে ছিলাম রোজকে ছেড়ে। আমার সহ্য হচ্ছে না। লোকেশন দাও, কোথায় আছে বলো, আমি সেখানে গিয়ে দেখা করব। তিশা শুকনো ঢুক গিলল। এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। ইমরান চৌধুরী হাত ধরে তাকে বসিয়ে দেয়, রিল্যাক্স হতে বলে। তবে ইমরান চৌধুরী কড়া গলায় জবাব দিয়ে বলে, তুমি যেই হও না কেন, শুনে রাখো, রোজের যেখানে থাকার কথা সে সেখানেই আছে। ইমরান চৌধুরীর বেখেয়ালি কথায়
রায়হান ছুটে যাচ্ছে দেখে তিশা তড়িঘড়ি করে ইউভানকে নিয়ে গেছে। তা সরাসরি না বললেও এ কথায় দম ছেড়ে বলে দেয়, রোজের বিয়ে হয়ে গেছে, রোজ স্বামীর বাড়ি সংসার করছে, আর কিছু বলতে পারবো না আমি। ভাইয়া আপনি এখন যেতে পারেন, রোজের বাবার শরীর তেমন ভালো না, গো প্লিজ। রোজের বিয়ে হয়ে গিয়েছে কথাটা কানে বজ্রঘাতের মতো রায়হানের কাছে লাগলো। এর পা হাতের ধূসর কোটটা পড়ে যায় ফ্লোরে, পায়ের নিচের মাটিটা যেন মুহূর্তে ফেটে দুভাগ হয়ে গিয়েছে। রায়হান অধর তিরবির করে কাঁপতে শুরু করে। রোজের বিয়ে হয়ে গেছে মানে? এটা কি করে হতে পারে? রেহান ইমরান চৌধুরীর পরোয়া না করে সোজা দোতলায় বেয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে উঠতে শুরু করে। রেহানকে উপরে যেতে দেখে ইমরান চৌধুরী ক্ষেপে দারোয়ানকে ডাকতে শুরু করেন। তবে তিশা তাকে শান্ত হতে বলে, বুঝিয়ে বলেন, একটু শান্ত হন, আমি বুঝিয়ে বলবো সবটা। ব্যাপারটা আপাতত আমাকে দেখতে দিন, আমায় বিশ্বাস করেন তো নাকি প্লিজ? ইমরান চৌধুরী চুপ হতেই তিশা রায়হানের পেছন পেছন উপরে করিডোর পেয়ে রোজের বেডরুমে যেতে থাকে। রায়হান রোজের ডোর ঠেলে ভেতরে প্রবেশ করে। বুকের ভেতরটা চিনচিন করে উঠছে, কানকে এখনো বিশ্বাস করতে পারছে না। রোজের পুরো রুম পিঙ্ক থিমে সাজানো, একদম সুন্দর করে পরিপাটি করে সাজানো। রোজ চলে যাওয়ার পরেও রুমটা যেমন ছিল তেমনই আছে। বিছানার উপর সেলফোনটা সেভাবেই পড়ে আছে। তিশাও আর এ রুমে আসেনি, তবে আজ রায়হানের পিছু পিছু প্রবেশ করলো। রোজকে ছাড়া রোজের বেডরুমে সাজানো গোছানো হলেও শূন্য। তিশা চোখ বড় বড় করে আবার জিজ্ঞেস করে, রায়হান ভাইয়া আপনি কি সত্যি সত্যি রোজের জন্য এসেছেন? আপনাকে বলার মতো কোনো ভাষা আমার নেই। রায়হান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, মুখের ভাষা যেন হারিয়ে বসে আছে চিরতরে। নিথর গলায় বলল, কেন? আপনারা কি ভেবেছিলেন আমি ভুলে যাব তাকে? মানুষ প্রেম ভুলতে পারে, ভালোবাসা নয়। একটু থেমে, রোজ তো আমার কথা দিয়েছিল, তাহলে কথার খেলাপ কেন করলো? আপত্তি কেন? আপনি কেন সব আপনি তো সব জানতেন। রোজ কি একবারও বলেছিল সে আপনাকে ভালোবাসে? বলেনি। তাহলে কিসের কথা বলছেন আপনি? আর কেউ না জানলেও আমি জানি আপনি একতরফা ভালোবেসেছেন। আর এইগুলো তো 4 বছর আগের কথা। এইসব নিয়ে আপনি এখনো পড়ে আছেন? আনবিলিভেবল। আপনি কি জানেন রেহান ভাই, গত 4 বছরে একবারের জন্য আপনার নাম ও উচ্চারণ করেনি। আর আপনি ভুলে যান ওকে। আমেরিকা যাওয়ার পর ভুলে যাওয়ার দরকার ছিল, আর মনে রেখেও লাভ নেই। আপনি আর রোজের ছায়াও মারাতে পারবেন না কখনো। রেহান সামনে এগোলো। বিছানার পাশে রোজের একটা ছবি রাখা, ল্যাম্পের পাশে। রেহান সেটা হাতে নিল, হাতটা কেমন কেঁপে কেঁপে উঠছে। কত বছর পর রোজকে দেখলো, কোনো যোগাযোগ ছিল না, দেখার সুযোগও হয়ে ওঠেনি। ছবিটার দিকে নিষ্পলক তাকিয়ে রইল। হৃদস্পন্দনটা যেন থমকে গেল। সময়টা 2021। রোজ যখন সবে 9-এ ক্লাসে উঠেছে, তখন থেকে রায়হান মির্জা রোজের পিছন পিছন ঘুরত। শিল্পপতির মেয়ে হওয়া দাপুটে স্বভাব রোজের তখন থেকে ছিল। ভয়ে কোনো ছেলে গা ঘেঁষত না, পারলেও স্কুলের প্রিন্সিপালের ছেলে রায়হান মির্জা থেকে ছাড় পায়নি। রায়হান তখন সবে ভার্সিটি শুরু করে। ছাত্রদলে বেশ নামডাকও ছিল, রাজনীতিতে জড়িয়ে গিয়েছিল। ভার্সিটির সকলে জানতো রায়হান মির্জার একমাত্র দুর্বলতার কথা, পাগলের মতো ভালোবাসতো স্কুল পড়ুয়া রোজকে। রোজের স্কুলের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো। তার আসক্তি এতটাই দিন দিন বেড়ে যাচ্ছিল যে তুর্য হাউজের রোজের ব্যালকনির নিচে প্রতি রাতে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো। রোজ কখনো পাত্তা দিত না, ইগনোর করতো। তারপরেও বেপরোয়া বেহায়া রায়হান হাল ছাড়ত না। রোজকে পাওয়ার আকাঙ্ক্ষা দিন দিন তীব্র থেকে তীব্র হয়ে উঠল। প্রায় পাগল হয়ে যাচ্ছিল সে। রোজকে কাছে পাওয়ার তীব্র ইচ্ছায় বশীভূত হয়ে উপায়ন্ত হিসেবে রোজকে বিয়ে করে নেওয়ার ইচ্ছা পোষণ করল। হেডমাস্টার আব্দুল মির্জা জাহানারা মির্জা ছেলের মুখে বিয়ের কথা শুনে খুবই বিরক্ত হচ্ছিলেন। জাহানারা বেগম রোজকে চিনতেন, ছেলে যে ভালোবাসে তাও জানতেন, তবে কিছুতেই রাজি হলেন না। কিভাবেই বা হতেন তিনি? রায়হান সবে মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে, তার উপর তার স্বামী চান রায়হান ডাক্তারি পড়তে বিদেশে যাক।
তিনি স্কলারশিপেও অ্যাপ্লাই করে রেখেছেন। তবে রায়হান নিজের ক্যারিয়ারে বিন্দু পরিমাণ ফোকাস করছিল না। ভার্সিটির ভর্তি হয়ে যায়, তবে মন মস্তিষ্ক জুড়ে শুধু রোজ আর রোজ। একদিন গোধূলি বেলায় রায়হান এসে মায়ের পায়ের কাছে বসে পড়ে বলে ওঠে, আমি বিয়ে করতে চাই, তোমরা রোজের সাথে আমার বিয়ের ব্যবস্থা করবে। কি করবে না বলো। জাহানারা মির্জা সেদিন ছেলের মুখের ওপর সাফ না করে দেন। রায়হান বাড়ি থেকে বের হয়ে রাতের দিকে তুর্যা হাউজের পেছনে এসে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, এক পা অবধি নড়েনি। রোজ তখন বেলকনিতে দাঁড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিল। রোজ গান শুনতে গান গাইতে ভীষণ ভালোবাসে। গান শুনতে শুনতে হঠাৎ বেলকনির নিচে চোখ পড়তেই দেখতে পায় রায়হান বাইকে গা হেলিয়ে দাঁড়িয়ে আছে। রায়হানের দৃষ্টি তার দিকে। কম বয়সের তরুণী কিছুক্ষণ তাকিয়ে রইল সামনে থাকা শ্যাম পুরুষটার দিকে। কিছুক্ষণ ভেবে নিচে নেমে এসে রায়হান দাঁড়ায় রায়হানের সামনে, হাত দুটো পেছনে নিয়ে বলে, আপনাকে কতবার বারণ করেছি আমার বাসার সামনে আসবেন না, কেন শুনেন না বলুন তো। রায়হান মৃদু হাসল। রোজ বারবার তাকে তাড়িয়ে দেয় বলেই তো সে রোজের আরও বেশি ভালোবাসে। সে নির্দ্বিধায় বলে, প্রেম করবে না, ভালোবাসবে না, ফাইন। বিয়ে করতে পারবে? ভালোবাসা না হয় আমি শিখিয়ে দেব। রোজ নিরুত্তর। না কোনো জবাব দিল আর না অবাক হলো। রায়হান চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে বলে, তুমি জানো আমায় চলে যেতে হবে ভিনদেশে, আমি যেতে চাই না। তুমি শুধু একবার বলো রায়হান ভাইয়া যাবেন না, আমি তোমার জন্য সব ছাড়তে রাজি। যদি বলি আপনি যাবেন, যেতে বলছো, আমি মিস করবে, জানি তোমার কষ্ট হবে না, তবে আমার যে খুব কষ্ট হবে। আমি যাব না, যতদিন পারবো তোমার পিছু নিব, সারা জীবন হলে সারা জীবনই। রোজ আর কথা বাড়াতে চাইল না, চলে যেতে নিল ভেতর থেকে। আপনার আমেরিকা যেতে হবে, ডাক্তার হয়ে ফিরে আসুন। বিদেশে গেলে তোমায় পাবো? যদি কথা দাও অপেক্ষা করবে, তাহলে তোমার জন্য হলেও আমি যাব। আমি কি অযোগ্য তোমার জন্য? রোজ পিছন ফিরে জবাব দিল, আপনি অযোগ্য মোটেও না, আপনি আমার থেকে ভালো ডিজার্ভ করেন। আমি সত্যি এখন এসব নিয়ে ভাবছি না, তবে হ্যাঁ, আপনি পড়াশোনা শেষ করে ফিরে আসুন। যদি আপনার মন পরিবর্তন না হয়, এসে না হয় আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব জানাবেন। তবে একটা শর্ত, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না। রোজের বলা শেষ কথাটুকুর কথা বলল তিশাকে রায়হান। রায়হান তো রোজের কথা মতোই গিয়েছিল ভিনদেশে, তাহলে রোজ কি করে বিয়ে করতে পারে অন্য কাউকে? রায়হান রোজের ছবিটা বুকে আঁকড়ে ধরে ধপ করে বিছানার পাশে ফ্লোরে বসে পড়ে। মস্তিষ্ক ছিঁড়ে যাচ্ছে, বুক পুড়ে যাচ্ছে। রোজ বিয়ে করেনি, করেছে রায়হানকে খুন। তিশা বিছানার অপর পাশে বসে পড়ল, তারপর বলে উঠল, আপনি পুরোটা জানেন না, আমি জানি। রোজ সেদিন কথাগুলো আপনার মায়ের বলার কারণে বলেছিল। তিনি জানতেন রোজকে ছাড়া আপনাকে আর কেউ রাজি করাতে পারবেন না, তাই তিনি রোজকে এসব বলতে বলেছিলেন। আমরা ভেবেছি অনেকগুলো বছর, অনেকটা সময় মানুষের মন পরিবর্তন হতে ন্যানো সেকেন্ডও লাগে না। আপনি তো সব ভুলে বিদেশের মাটিতে পা ফেলে ক্যারিয়ারে ফোকাস দিবেন। রায়হান হাসল, করুণ হাসি, নিজের নিষ্ঠুর করুণ ভাগ্যের পরিহাসের কথা ভেবে হাসল। পকেট থেকে ওয়ালেটটা বের করলো, সেখানে নিজের রোজের ছবি, চুলে দুপাশের বেনুনি করা, গালের টোলটা স্পষ্ট বোঝা যাচ্ছে। পুরুষ মানুষ নাকি কাঁদে না? তবে রায়হানের চোখে কেন আজ জল জমে উঠল, শব্দহীন কান্না। রায়হান আত্মচিৎকার দিয়ে উঠল, আমি কি করে থাকবো রোজ, আমি যে মরে যাব। তুমি জানো 4টা বছর ঠিক কতটা সময় চলে গেলে, তবে ভুলে যাওয়ার ওষুধ কেন দিয়ে গেলে না? আমার বুকটা যে পুড়ে যাচ্ছে রোজ, পুড়ে যাচ্ছে। তোমার নিজের করে পেলাম না, হারালাম। না পাওয়ার মাঝে কি ভালোবাসার গভীরতা লুকিয়ে থাকে, যাকে চাইলেও জীবনে পাওয়া হয় না? তার জন্য ওই চোখের কোণে জল জমে ওঠে। পেয়ে গেলে কি মূল্য কমে যেত? না পাওয়া মানুষটা থেকে যায় মনে অদেখা ঘরে, যেখানে সময় থেমে থাকে, ভালোবাসা জমে থাকে, অপূর্ণ থেকে চিরস্থায়ী হয়ে ওঠে। তিশা চুপ রইল। কিছুক্ষণ চুপ থেকে উঠে চলে যেতে নিলে রায়হান পেছন থেকে ভাঙা গলায় বলে ওঠে, আমার ভালোবাসাকে কোন ভাগ্যবান ব্যক্তি পেল? তিশা একটু ইতস্তত বোধ করলো, গলা একটু খাকিয়ে তোতলালো, আমি বেশি কিছু জানি না, নামটা ঠিক মনে নেই,
ইউয়ান হবে মেবি, বাকিটা রোজের বাবা জানেন। তিশা বেরিয়ে যেতেই রায়হান উঠে দাঁড়ালো, হাতের কোনোই দিয়ে চোখ মুছে পকেট থেকে একটা ডায়মন্ড রিংয়ের বক্স বের করলো। রিংটা হাতে নিয়ে বুকের বাপাশে পাঞ্চ মেরে বলল, তোমাকে যে পেলো না জানি কতটা ভাগ্যবান সে, যে কিনা আমার তাহাজ্জুদের অশ্রুকেও হার মানিয়ে দিল। প্রায় 3 দিন কেটে গিয়েছে। বছরের শেষ মাস শুরু। খ্রিস্টান কালচারের দেশ মানে ডিসেম্বর তাদের জন্য স্পেশাল। শুরু থেকেই ক্রিসমাসের আয়োজন চলে, তবে সবার জন্য সব কিছু কি আর আনন্দের হয় নাকি? কখনো কখনো বিষাদে ভরা ছোট ছোট প্রাণভোমরাগুলো স্মৃতির পাতায় ডুবে থেকে জীবনের সুখগুলোও ভুলতে শুরু করে। অ্যাশ আলবার্ট অ্যামেলিও ইউভানের অ্যাক্সিডেন্টের পর থেকে চার্চে এসে প্রার্থনা করে চলেছেন। 3 দিন ধরে নির্ঘুমের ফলে শরীরটা আরও বেশি খারাপের দিকে যাচ্ছে। গির্জার ভেতরে ঠান্ডা হওয়ার সাথে মিশে থাকা ধূপের গন্ধটা যেন ইউভানের দাদির বুক ভেঙে কান্না দীর্ঘশ্বাসের শব্দে মিশে যাচ্ছে। তিনি বিড়বিড় করে প্রার্থনা করতে থাকেন, Holy Father, God, believe my grandson from the hand of darkness. Have makes on his feet. তার গলা ভেঙে আসে মোমবাতির আলো কেঁপে। তিনি ধীরে ধীরে ইউভানের নামটা ফিসফিস করে বলেন, মাই ইউভান। অ্যাশ আলবার্ট একটি বেঞ্চের মধ্যে বসে রইলেন। পাশে রাখা বাদামি রঙের একটি ডায়েরিটা খুলে লিখতে বসলেন। অ্যাশ আলবার্ট শুধু আজকের দিনটা মনে রাখতে পারেন। অতীতের সব কিছু যেন কুয়াশার মধ্যে হারিয়ে যায়। তার স্মৃতি নিজেই নিত্যদিন তাকে ছেড়ে চলে যাচ্ছে। তাই প্রতিদিন তিনি ডায়েরি লিখেন। কিছু অংশ যা দেখলে তিনি স্মৃতিচারণ করতে পারেন। ইভানকে তিনি আরসি এর সিইও বানিয়েছেন ঠিকই, তবে ইভান এখনও দায়িত্ব পালন করেনি। কোম্পানির কাজে তাকে মানুষজন খুব কম দেখতে পায়। সব কিছু একা হাতে সামলিয়ে তিনি হাঁপিয়ে উঠেছেন। অ্যাশ আলজাইমারের রোগী, স্মৃতিভ্রম, পুরোটা ঘটনা মনে রাখতে অক্ষম এরকম রোগী। ডায়েরি লেখা শেষ হলে উঠে দাঁড়িয়ে পড়েন। হসপিটালে যেতে হবে ইভানের কাছে। অ্যাক্সিডেন্টের পর ইভানকে আনা হয় ডেনমার্কের সুপার হসপিটালের মধ্যে অন্যতম আরহুস সিটির আরহুস হসপিটালে। হাসপাতালের সেই সাদা বরফ ঠান্ডা করিডোরের লাল আলোয় টিউবগুলো কাঁপছে। 3 দিন আগে সেই রাতের হাহাকার এখনও দেয়ালের ভেতর আটকে আছে। আইসিইউর দরজার ওপর লাল আলোটা ঝিমঝিম করছে। এখনও শেষ হয়নি। ক্রিটিক্যাল কেয়ার এখনও শেষ হয়নি। রুমের ভেতরে ইউভান শুয়ে, তার কপালের ডান দিকের গভীর কাটা জায়গাটা ব্যান্ডেজে মোড়ানো। রক্তের দাগ সাদা ব্যান্ডেজের হালকা বাদামি হয়ে শুকিয়ে আছে। নাকে অক্সিজেনের লাইন, গলায় মোটা নীল ক্যানোলা। তুষার ডাক্তারের নোটে চোখ বোলাচ্ছে। সেখানে এক অংশে লেখা সাইকোলজিক্যাল ভলাটিলিটি। কারণ আইসিইউতে আনার পর প্রথম রাতেই ইউভান তার শারীরিক ব্যথা ভুলে বারবার হিংস্রভাবে উঠে বসতে চেয়েছিল, যেন কোনো কিছু বা কাউকে খুঁজছে। ইউভানের ডান হাতটিতে স্প্রিং অ্যাক্সিডেন্টের হাড় সরে গিয়েছে। বাম হাতের আঙুল গভীর ক্ষত। তবু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার মুখের ওপর এখনও সেই দানবীয় ছাপ। রাহা বসে আছে তুষারের পাশে, মাথায় ব্যান্ডেজ পেঁচানো। পার্টিতে ঝাড়বাতির কাজ টুকরো ভেঙে তার কপালে পড়েছিল। তুষার ইউভানের রিপোর্টগুলো চোখ বোলাতে বোলাতে বলল, যে জিনিস পারো না তা করতে চাও কেন? মেয়ে মানুষ হয় কোমল পদ্ম ফুলের মতো, তাদের হাতে অস্ত্র শোভা পায় না। রাহা একবার মুখ উঁচিয়ে তুষারের দিকে তাকালো, তারপর আবার মুখ ফিরিয়ে বলল, এসব কঠিন বাক্যের মানে আমি বুঝি না। আমি শুধু আমার ভাইকে হেল্প করতে চেয়েছিলাম, দ্যাটস ইট। নেক্সট হেল্পের চেষ্টাও করো না। তুষার রাহার হাতে ইউভানের ফাইলগুলো ধরিয়ে চলে যাওয়ার আগেই রাহাকে উদ্দেশ্য করে বলে যায়, নিকোলাস ব্যাটম্যান, ওর থেকে দূরে থাকো। মানে
হোয়াট ডু ইউ মিন? টাইম হলে বুঝে যাবে। তুষারের বেশ চিন্তিত দেখাচ্ছে। ডাক্তার বলেছেন সপ্তাহে খানেকের মধ্যে ইউভানের হুঁশ ফিরতে পারে। তবে তুষার চিন্তিত ইউভানকে নিয়ে নয়। জ্ঞান ফেরার পর যখন জানতে পারবে তার মার্সিডিজ কারের ভিতরে থেকে একটি পোড়া লাশ পাওয়া গিয়েছে যা রোজ তুর্য চৌধুরীর, তুষার কি করবে বুঝে উঠতে পারছে না। আপাতত কাউকে কিছু জানায়নি। সবাই জানে রোজ নিখোঁজ। যেহেতু কোপেনহেগেনের রেলওয়ে যেই গাড়িটা পোড়া অবস্থায় পুলিশ শনাক্ত করে তা ইউভান রিক চৌধুরী জানতে পেরে তারা খবর পাঠায়। সেখানে একটি মেয়ের পোড়া লাশ পাওয়া যায় যা চেনার কোনো উপায় নেই। আগুনে ঝলসে যাওয়া। তুষার এখনও বুঝে উঠতে পারছে না 3 দিন ধরে মর্গে পড়ে থাকা লাশটা কি আসলেই রোজ তুর্য চৌধুরীর? আর যদি হয়ও তারপর তারপর কি হবে? চলবে। আগামী পর্ব পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।